নমস্কার। বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালা থেকে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। প্রতি বুধবারের মতো আজও উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে বাংলা পাঠশালায় আলোচনা করব। আজ আমি কবি ফররুখ আহমদের পদ্মা কবিতাটি নিয়ে আলোচনা করতে চাই। আমরা কবিতায় প্রবেশের পূর্বে চলুন একটু কবি সম্পর্কে দুই একটি কথা জেনে নিই। কবি ফররুখ আহমদ তিনি 1918 সালের 10ই জুন মাগুরা জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ হাতেম আলী। কর্মজীবনে তিনি বহু বিচিত্র পেশার সাথে যুক্ত ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি দীর্ঘকালব্যাপী ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসেবে নিয়োজিত ছিলেন। 40-এর দশকে আবির্ভূত খ্যাতিমান কবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। কবি ফররুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি এটি প্রকাশিত হয় 1944 খ্রিস্টাব্দে। ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী ছিলেন তিনি, আর তাই তার কবিতায় প্রধানত প্রকাশ ঘটেছে মূলত ইসলামী আদর্শ ও জীবনবোধের। কবি ফররুখ আহমেদের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল কাব্যগ্রন্থ সিরাজা মুনিরা, কাব্যনাট্য নৌফেল ও হাতেম, এবং সনেট সংকলন মুহূর্তের কবিতা, তারপর কাহিনী কাব্য হাতেম আলী। সাহিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি ও ইউনেস্কো পুরস্কার লাভ করেন, এবং এছাড়াও তিনি মরণোত্তর 21 পদকে ভূষিত হন। কবি ফররুখ আহমদ 1974 খ্রিস্টাব্দের 19 অক্টোবর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা মূল কবিতায় প্রবেশ করছি। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায়ে প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত। কবি বলছেন যে অনেক ঘূর্ণি মানে বায়ুর প্রচণ্ড যে আবর্তন, অর্থাৎ অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, অর্থাৎ সমুদ্রে এই যে বায়ুর প্রচণ্ড আবর্তন হয়, ঘুরতে থাকে, এরকম সমুদ্রে এরকম ঘূর্ণায়মান ঘূর্ণির স্বাদ পেয়ে তারপর জীবনের পথে অভিজ্ঞতা কুড়ায়ে, অর্থাৎ এই যে জলদস্যু, সে সমুদ্রে এরকম অনেক অভিজ্ঞতা তার আছে, এরকম ঘূর্ণির অভিজ্ঞতা বা আরও অন্য বিভিন্ন অভিজ্ঞতা। সেই জলদস্যু সেও তোমাকে দেখে, তোমার রূপ দেখে ভয়ে কাঁপে, এটা বলছেন। তারপর আবার বলছেন দুরন্ত হারমাদ। এখানে আবার তিনি হারমাদের উল্লেখ করেছেন। হারমাদ মানে হচ্ছে পর্তুগিজ জলদস্যু। এখানে কবি আবার পর্তুগিজ জলদস্যুকেও নিয়ে এসেছেন পদ্মার রূপ বোঝাতে, যে সেই পর্তুগিজ জলদস্যুর মতো জলদস্যু তোমাকে দেখে ভয় পায়। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর, সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায়ে লাঙল, কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর। এবার বলছেন যে তোমার তরঙ্গ মানে হচ্ছে ঢেউ, ভঙ্গ মানে হচ্ছে আবর্তন, মানে এই যে সমুদ্রের ঢেউ পারে আছড়ে পড়ে, একটা তালে আসতে থাকে ঢেউ, যখন আছড়ে পড়ে সেই তালটা ভেঙে যায়, সেটাই বলছে তরঙ্গ ভঙ্গ, অর্থাৎ ঢেউয়ের যে আবর্তন। বলছে যে তোমার এই যে মানে দুতীরে যখন ঢেউ এরকম আছড়ে পড়ে, সেই ঢেউয়ের সাথে সাথে
পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে, যার মূল শাব্দিক অর্থ একটু সাদাটে বা হলুদ বর্ণ। বলছে যে এই ঢেউ, এই যে দুপারে ঢেউ আছড়ে পড়ে, সেই ঢেউয়ের সাথে মানে পদ্মা নিয়ে আসে হচ্ছে পলি মাটি। সেই পলি মাটি দিয়ে দুপাশে একেবারে ভরে তোলে, এই ঢেউয়ের সাথে পলি মাটিতে ভরে যায় নদীর দুপাশ দুকুল, সেটা বলছে। এবং বলছে তারপর উর্বর করে তোলে, দুই পাশ উর্বর করে তোলে। আর সংগ্রামী মানুষ, কৃষক সেখানে ফসল ফলায়, তারা সেখানে ফসল ফলিয়ে প্রচুর পরিমাণে সেখান থেকে ফসল পায়। এই যে বলছে ফল শস্য দানা পেয়েছে, প্রচুর প্রচুর ফসল তারা সেখান থেকে পায়, এটা বলছে। তারপর বলছেন তিনি, উর্বর তোমার চরে ফলায় আছে পর্যাপ্ত ফসল, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জওয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। বলছেন যে এই যে তুমি পলি দিয়ে দুপাশ একেবারে তুমি উর্বর করে তুলেছ, উর্বর মানে উৎপাদন ক্ষমতা যার আছে যে জমির, তো পলি দিয়ে তুমি দুপাশটাকে উর্বর করে তুলেছ। এবার কৃষক পর্যাপ্ত পরিমাণ ফসল পাচ্ছে সেখান থেকে। তারপর জীবন মৃত্যুর দ্বন্দ্বে যে সংগ্রামী মানুষটা, সে নিঃসংশয়, নিঃসংশয় মানে সন্দেহহীন, মানে মৃত্যুর বিষয়ে তাদের আর সংশয় নেই, সন্দেহ নেই, সন্দেহহীন হয়ে গেছে তারা, নির্ভীক হয়ে গেছে, নির্ভীক জওয়ান। অর্থাৎ জওয়ান বলতে বুঝিয়েছেন যে এই যে সংগ্রামী মানুষগুলো যারা এই পরিশ্রম করে নদীর দুপাশে ফসল ফলান, সেই নির্ভীক জওয়ান মানে শক্তিশালী বলবান মানুষ। এই জওয়ান শব্দটা মূলত একটি ফার্সি শব্দ, এটা শক্তিশালী সংগ্রামী মানুষ বোঝাতে কবি বলেছেন। এবং তারপর তিনি বলছেন যে এই যে সবুজের সমারোহ, তুমি যে শুধু ফসল দিয়েছো সেটা না, তুমি এই মানুষগুলোকে দিয়েছ বেঁচে থাকার সম্বল, অর্থাৎ জীবিকার সন্ধান দিয়েছ তুমি, তারা কিভাবে জীবন চালাবে সেই সম্বলটুকু তুমি তুলে দিয়েছ, এটা বলছেন কবি। তারপর বলছেন, বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার, হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। এবার আবার বলছেন, এরপর আবার যখন বর্ষা আসে, সেই বর্ষায় তোমার এই স্রোতধারা, এই যে তোমার যে এই যে পানি বেড়ে যায়, এই স্রোতধারা আবার ভাসিয়ে নেয় বহু সাজানো সংসার, সাজানো বাগান মানে অনেক সাজানো সংসার। তারপর বলছেন যে ভাসিয়ে নিয়ে যায় অনেক বাড়িঘর, অনেক মানুষের জীবন, আবারও বর্ষা এসে এগুলো ভাসিয়ে নিয়ে যায়, তারপর একটা ধ্বংসস্তূপে পরিণত হয়। তারপর আবার বলছেন যে সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও জেগে ওঠে তোমার কারণে, তোমার জন্যেই আবারও সেই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠে প্রাণের আহ্বান, প্রাণের যে স্পন্দন সেটা জেগে ওঠে, এটা বলছেন কবি। তারপর তিনি সর্বশেষ লাইন দুটিতে বলছেন, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। তিনি বলছেন যে মৃত জড়তার, অর্থাৎ বলছেন এই যে তোমার এরকম একেবারে যে প্রবল গতি, তোমার এই গতি দেখে অনেক সময় জনজীবন একেবারে স্তব্ধ হয়ে যায়, থেমে যায়, এটা বলছেন যে তারপরেও আবার তোমার গতি দেখেই তাদের মধ্যে আবার কি হয়, মুক্তির স্বর্ণদ্বার, অর্থাৎ তাদের মধ্যে আবারও জীবনের সঞ্চার হয়। তোমার স্রোতধারা দেখে তারা আবার বাঁচার আশা পায়, এটা বলছেন। আমরা চলুন একটু
পাঠ পরিচিতিটা সংক্ষেপে আলোচনা করি। ফররুখ আহমদের এই যে পদ্মা কবিতাটি, এই কবিতাটি মূলত কাফেলা কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই কাফেলা যে কাব্যটি, এই কাফেলা কাব্য 7টি সনেটের সমন্বয়ে গঠিত এবং এই সংকলনভুক্ত যে কবিতাটি 5 সংখ্যক সনেট এবং এই কবিতায় নদীমাতৃক বাংলাদেশে যে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী সেটা আমরা জানি এবং এই কবিতায় আমরা এই নদ নদীর মধ্যে যে সর্ববৃহৎ নদী তার নাম পদ্মা নদী। আমরা এই পদ্মা কবিতায় এই নদীর মূলত দুটি রূপ দেখতে পাই, দুটি রূপ প্রকাশিত হতে দেখি। এদের মধ্যে একদিকে এর ভয়ঙ্কর ও প্রমত্ত রূপ, যা দেখে একেবারে বহু সমুদ্রে ঘোরার যে অভিজ্ঞতায় অভিজ্ঞ দুরন্ত জলদস্যু, সেই জলদস্যুর মনেও ভয়ের সঞ্চার হয়, এটা দেখেছি একদিকে। অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত হয়ে এর দুই পারে যে উর্বর ভূমি, সেই উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল এবং জীবনদায়িনী সবুজের সমারোহ। আবার এই পদ্মাই আবার বর্ষাকালে তার জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, মানুষের বাড়িঘর এবং মানুষের জীবন পর্যন্ত। এই যে সে ধ্বংসস্তূপে পরিণত করে মানুষের জীবন এবং মানুষের বাড়িঘর, সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে ওঠে পদ্মাকে ঘিরেই। অর্থাৎ এই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে, আবার কখনো ফলদায়িনী হয়ে এদেশের আপামর মানুষের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে, সেটাই আমরা এই কবিতায় ফুটে উঠতে দেখি। পদ্মা কবিতাটি চতুর্দশপদী কবিতা, 3 পংক্তিযুক্ত 4টি স্তবক এবং শেষে 2 পংক্তিযুক্ত 1টি স্তবকে কবিতাটি বিন্যস্ত এবং প্রতি পংক্তিতে আছে 18 মাত্রা। কবিতার মিল বিন্যাস হয়েছে ক খ ক, খ গ খ, গ ঘ গ এবং গ উ ঘ এবং উ এভাবে কবিতাটির মিল বিন্যাস হয়েছে। আমরা আমাদের বাংলা পাঠশালায় এই পদ্মা কবিতাটি নিয়ে আলোচনা আজকে এখানেই শেষ করলাম। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা মূল্যবান মতামত থাকে, আপনারা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আপনারা শেয়ার করে এই বাংলা পাঠশালাকে অনেকের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। সাবস্ক্রাইব করে বাংলা পাঠশালা ও বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে আগামী বুধবারে বাংলা পাঠশালায় নতুন কোনো পাঠে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সতর্ক থাকুন। শুভরাত্রি।